নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 19শে মার্চ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। 112 জন প্রার্থীর নাম। প্রার্থী তালিকায় যদি বলেন চমক আছে কি, আমি বলবো অবশ্যই চমক আছে। কিন্তু 2021-এর প্রার্থী তালিকায় যেমন বিজেপির মধ্যে অনেক চেনা নাম, টলিউডের শিল্পী টিল্পী সব ছিল, এবার সেটা একেবারেই নেই। রুদ্রনীল ঘোষ অবশ্যই অভিনেতা, কিন্তু তার একটা পরিচয়, তিনি 2021-এ বিজেপিতে যোগদান করেছেন এবং তারপর বিজেপির দলীয় কর্মসূচিতেও তাকে দেখা যায়। তিনি বিজেপির নেতা হিসাবেই এখন পরিচিত, যদিও তার অভিনয় সত্তাটা কিন্তু এখনো পুরোপুরি বহাল রয়েছে। কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় কোথায় চমক? দেখুন, দুটো চমক আছে। সেই দুটো চমকের কথাই আপনাদের বলবো। তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের রাজীব কুমার, যিনি অস্থায়ী ডিজি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ করে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেছেন, আদতে উত্তরপ্রদেশের মানুষ, রুরকি আইআইটির কম্পিউটার ইঞ্জিনিয়ার, দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ছিলেন। তার কর্মজীবনের পুরোটাই পশ্চিমবঙ্গে। বুদ্ধবাবুর ঘনিষ্ঠ পুলিশ কর্তা ছিলেন, এসটিএফ এর প্রধান ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক যখন মমতা বিরোধী নেত্রী ছিলেন মোটেই ভালো ছিল না। যখন দিদিমণি প্রথমবার ক্ষমতায় আসলেন 2021 সালে, সমস্ত আইএস অফিসার তার সামনে গিয়েছিলেন নিজেদের পরিচয় দেওয়ার জন্য। তখন রাজীব কুমার বলেছিলেন, ম্যাডাম, আই এম রাজীব কুমার। যাই হোক, রাজীব কুমারের পেশাদারি দক্ষতা প্রশ্নাতীত, সেজন্য অচিরেই দিদিমণির নেক নজরে পড়ে যান। তারপর রাজীব কুমারকে ঘিরে কি কি বিতর্ক হয়েছে সেটা আপনারা জানেন। তারপর তাকে অবসরের পর উপদেষ্টা না করে, হয়তো তিনি উপদেষ্টা হতে চাননি, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে তৃণমূল। এটা কেউ কল্পনাও করতে পারেনি। এই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো হুলুস্থুলুস পড়ে যায় নবান্নের অন্দরমহলে। কিন্তু আরো চমক যে অপেক্ষা করছিল সেটা কি আমরা আন্দাজ করেছিলাম? দু একটি নিউজ পোর্টাল কিন্তু বলেছিল যে না, একটা বড় চমকের সম্ভাবনা আছে, ঘটলেও তাই। 1990 ব্যাচের আইপিএস অফিসার, পেশায় তিনি আগে চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন, রাজস্থানের মানুষ, রাজেশ কুমারকে বিজেপি প্রার্থী করল জগদ্দলে। এই রাজীব কুমার এবং রাজেশ কুমার দুজনে কিন্তু অভিন্ন হৃদয়ে বন্ধু। রাজীব কুমার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেলেন, আর রাজেশ কুমার বিজেপির টিকিটে জগদ্দল বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেখুন, এই রাজেশ কুমার 2009 সালে কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে যান। তখন সৌগত রায় মনমোহন জমানার প্রতিমন্ত্রী ছিলেন, তার প্রাইভেট সেক্রেটারি হন। তারপর মুকুল রায় খুব স্বল্প সময়ের জন্য রেলমন্ত্রী হয়েছিলেন, তখন তার প্রাইভেট সেক্রেটারি হন। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তখন এক কেন্দ্রের মন্ত্রীর ওয়েস্টি হয়েছিলেন। টানা 7 বছর তিনি দিল্লিতে ছিলেন এবং দিল্লির ক্ষমতার অলিন্দে রাজেশ কুমারের প্রভাব ও প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকে। তুলনায় রাজীব কুমারের দিল্লি কানেকশন অতটা মজবুত ছিল না। হতে পারে যে রাজেশ কুমারের মাধ্যমে তিনি দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখতেন। মুকুল রায় রাজেশ কুমারকে খুব পছন্দ করতেন, তার বিশেষ আস্থাভাজন ছিলেন এই রাজেশ কুমার। 2016 সালের বিধানসভা নির্বাচন মনে করুন, মুকুল রায় সমহিমায়। মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন রাজেশ কুমারকে এখানে ফিরিয়ে আনতে, তাকে সিআইডির এডিজি করা হয়। তারপর 2017 সালে আবার মুকুল রায় পাকাপাকিভাবে বিজেপিতে চলে যান। সেই সময় রাজেশ কুমারেরও কি বলবো আর কি গুরুত্ব হ্রাস পায়।
তিনি পরিবেশ মন্ত্রকের ওই মেম্বার সেক্রেটারি হয়েছিলেন। শুভেন্দু তখন পরিবেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সেই সময় শুভেন্দুর সঙ্গে রাজেশ কুমারের সম্পর্ক গড়ে ওঠে। আপনাদের মনে আছে 2019-এর লোকসভা নির্বাচন, বিজেপি 18টা আসন পেল। তখন নির্বাচন কমিশন এই রাজেশ কুমারকে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করে। কিন্তু কলকাতার পুলিশ কমিশনার হিসাবে কিছুদিন থাকার পর, নির্বাচন মিটে যাওয়ার পর আবার রাজেশ কুমারকে পরিবেশ মন্ত্রকের মেম্বার সেক্রেটারি হিসাবে পাঠিয়ে দেওয়া হয়। শুভেন্দু তখনও তৃণমূল সরকারের মন্ত্রী, পরিবেশ দপ্তর তার হাতে। মেম্বার সেক্রেটারি রাজেশ কুমারের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। তারপর তো তিনি অবসর নিয়েছেন। একদিকে 2009 থেকে 16 পর্যন্ত টানা দিল্লিতে কাজ করার সুবাদে বিজেপির অনেক নেতা, সংঘের অনেক পদাধিকারীর সঙ্গে রাজেশ কুমারের একটা আস্থার সম্পর্ক গড়ে ওঠে। তারপর কলকাতায় ফিরলেন। 2019 সালে নির্বাচন কমিশন তাকে কলকাতার পুলিশ কমিশনার করে। নির্বাচন মিটে গেলে আবার পরিবেশ দপ্তরের মেম্বার সেক্রেটারি, শুভেন্দু মন্ত্রী। এবার সম্পর্কের রসায়নটা আরো মজবুত হয়। শেষ পর্যন্ত তাকে গেরুয়া উত্তরীয় গলায় পড়ে বিজেপির প্রার্থী হিসাবে জগদ্দলে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। রাজীব কুমার এবং রাজেশ কুমার দুজনে কিন্তু অসম্ভব ভালো বন্ধু। তাদের ব্যক্তিগত সম্পর্ক শত টানাপোড়েন সত্ত্বেও কখনো নষ্ট হয়নি। রাজীব কুমারের জীবনেও চড়াই উতরাই এসছে, পেশাগত জীবনে রাজেশ কুমারেরও এসছে, কিন্তু তাদের ব্যক্তিগত বন্ধুত্ব নিখাত ছিল। এখন দুই অভিন্ন হৃদয় বন্ধু যুযুদান দুই শিবিরে রয়েছেন। রাজীব কুমার প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তিনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন, কিন্তু রাজেশ কুমারকে উত্তর 24 পরগনার কঠিন জগদ্দল আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠিয়েছে বিজেপি। এটা অবশ্যই একটা বড় চমক। দেখুন, তিলোত্তমা বা অভয়ের মা বলেছেন তিনি বিজেপির প্রার্থী হতে চান। সমাজ মাধ্যমে লাল ফৌজ, বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ যারা, তারা রেড়ে করে উঠেছে কেন প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে হাত মেলাচ্ছেন অভয়ের মা। বিজেপির রাজনীতিতে কেন তারা জড়িয়ে পড়ছেন, বিজেপি তাদের ইউজ করবে। মীনাক্ষীরা ছাড়া কি অভয়া বা তিলোত্তমার বিষয়টা তো সামনে আসতে একদম ঠিক কথা বলেছেন। শুধু মীনাক্ষী কেন, আরো অনেকে ছিলেন, অগ্নিমিত্রা পাল ছিলেন, আরো অনেকে ছিলেন, শতরূপরা ছিলেন। হ্যাঁ, বামপন্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার মানে এই নয় যে আপনারা যেমন বলবেন তিলোত্তমার মাকে সেই রকম ভাবে সিদ্ধান্ত নিতে হবে। একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। তিলোত্তমার মা যেটা বলেছেন যে বিচার পেতে হলে রাজনৈতিক ক্ষমতা দরকার। বামপন্থীর এখানে একেবারে ক্ষীণ থেকে ক্ষীণতর, দুর্বলতম হয়েছে। এবারের নির্বাচনেও শূন্যের গেরো কাটবে কিনা জানি না। তা বামপন্থী দলের হয়ে যদি প্রার্থী হতেন তিলোত্তমার মা, তাতে লাভ কি হতো? হতো না। তিনি যদি বিজেপির প্রার্থী হন তাহলে কিন্তু ওই পানিহাটির মাটিতে ঘোষ পরিবারকে চ্যালেঞ্জের মুখে তিনি ফেলতে পারবেন। আমরা সবাই তিলোত্তমার জন্য ন্যায় বিচার চাই। একজন ডাক্তার আরজিকর হসপিটালে কর্মরত অবস্থায় যেভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, পশ্চিমবঙ্গে এই নিদর্শন নেই নেই নেই। বিরল থেকে বিরলতম ঘটনা। তারপর নান্টু ঘোষের ঘনিষ্ঠ দুই সাকরেত, যিনি এখন পানিহাটি পুরসভার চেয়ারম্যান হয়েছেন, আর একজন নাম সঞ্জীব মুখার্জি, কিভাবে সাত তাড়াতাড়ি আরজিকর থেকে কার্যত তিলোত্তমার মৃতদেহকে ছিনতাই করে সোদপুরের বাড়িতে নিয়ে গিয়ে পরিমরি দৌড়ে শ্মশানে পৌঁছে অনেকগুলো মৃতদেহ সৎকারের অপেক্ষায় থাকা সত্ত্বেও লাইন টপকে যেভাবে তিলোত্তমার কি বলবো দেহকে সৎকার করা হয়, এর থেকে স্পষ্ট বোঝা যায় ডাল মে কুচ কালা। ঝাড়গ্রাম থেকে
5 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলের সাথে কথা বলেছিলেন। কেন? আর.জি. কর হসপিটালে ভাঙচুর হয়েছিল প্রমাণ লোপাটের জন্য। 96 ঘন্টা পরে সিবিআই দায়িত্ব নিয়েছিল। কি পাবে সিবিআই? আমি সিবিআই কে সাফাই দিতে বসিনি, কিন্তু 96 ঘন্টা পরে তদন্তকারী সংস্থা যখন দায়িত্ব নেয় তখন তাদের পক্ষে আর কিছু খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। নান্টু ঘোষ প্রার্থী হয়নি, তার ছেলে প্রার্থী হয়েছে। বাংলার মানুষকে বলবো দল দেখবেন না। আমি তৃণমূলের সমর্থকদেরও বলবো আপনাদের বাড়ির মেয়েরাও তো আছে। তিলোত্তমার ধর্ষণ খুন বাংলার মাতৃশক্তিকে এবার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদে গর্জে উঠতে হবে। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, বিজেপি করুন, কংগ্রেস করুন, এই একটা বিষয় অন্তত এক হন যে ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। ওই হতভাগিনীর মা ন্যায় বিচারের জন্য পথে নামছেন, আদালতে আদালতে ঘুরেছেন, দৌড়ে দৌড়ে ঘুরেছেন। একমাত্র মেয়েকে হারিয়ে অসহায় প্রৌঢ় দম্পতির মানসিক অবস্থা কি আমাদের বুঝতে হবে। তারা যদি ন্যায় বিচারের জন্য পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন সেটাকে ক্ষুদ্র রাজনীতির স্বার্থে বিচার করবেন না। এখানে প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রয়োজন নেই, এখানে একজোট হতে হবে। কারা কারা মৃতদেহ লোপাট করা তড়িঘড়ি সৎকার করেছিল, কেন করেছিল, পরবর্তীকালে তারা প্রত্যেকে পুরস্কৃত হয়েছে প্রশাসনিকভাবে। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধ দেবেন না? যদি অভয়ের মা, তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হন, আপনারা প্রতিবাদ করবেন না? ছাপ দেবেন না পদ্মফুলে, অন্তত পানিহাটি কেন্দ্রে? এটা সময়ের দাবি। উনি কোন চিহ্ন নিয়ে লড়ছেন সেটা বড় কথা নয়। বাংলায় এবার লড়াইটা তৃণমূল বনাম বিজেপি। তৃণমূলকে যদি কেউ হাঁটাতে পারে সেটা বিজেপি হাঁটাতে পারবে, আর কেউ পারবে না। এটা শুনে নিন, বামপন্থী বন্ধুরা শুনে নিন। আপনারা সিপে মূল মুখে তৃণমূল বিরোধী কথা বলে, তৃণমূল বিরোধী ভোট ভাগ করে তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য এবার আপনারা আসরে অবতীর্ণ হয়েছেন। ওই খেলা আমরা বুঝে গেছি। মুখে তৃণমূল বিরোধী বড় বড় কথা, তলায় তলায় ভোটের ময়দানে নেমে তৃণমূল বিরোধী ভোট ভাগ করে তৃণমূলের সুবিধা করে দেওয়া, এই দ্বিচারিতা বাংলার মানুষ দৌড়ে ফেলেছে। এবার বামপন্থীদেরও কাঠগড়ায় তুলতে হবে তাদের এই দ্বিচারিতার জন্য। 34 বছর রাজ্যপাট সামলেছিলেন, এখন আবার খোয়াব দেখছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবেন? কোনোদিন আসবেন না, কোনোদিন আসবেন না। আপনারা সিপে মূল রে রে করে উঠেছেন। কেন তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হবে? বেশ করবেন, হবে। বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত এই তিলোত্তমার মাকে সমর্থন জানানো। আপনারা রাত দখল করেছিলেন না, রাত জেগেছিলেন না, মশাল মিছিল করেছিলেন না, অভয়া ক্লিনিক হয়েছে না? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই একটা সুযোগ এসছে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের প্রতিবাদটাকে লিপিবদ্ধ করা, পানিহাটিতে দুর্বৃত্ত রাজ খতম করা। এই দায়িত্ব মানুষকে নিতে হবে।
পানিহাটির মানুষকে নিতে হবে। সবকিছুর একটা সীমা আছে। যারা তিলোত্তমার মৃতদেহ সৎকার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদেরকে দিদিমণি পুরস্কৃত করেছেন। কেউ চেয়ারম্যান হয়েছেন, কেউ আরো দায়িত্ব পেয়েছেন। নান্টু দাঁড়াবে না, তার ছেলে দাঁড়াচ্ছে। ওই পরিবার এই পানিহাটি জুড়ে কি করে যে কোনো মানুষ জানে। এবার গণতান্ত্রিক পদ্ধতিতে বদলা হবে না, শান্তিপূর্ণভাবে ইভিএম এ বোতাম টিপে ওই তিলোত্তমার জন্য যার আত্মা এখনো শান্তি পায়নি, এভাবেই বিচার হোক, বিচারের পর্ব শুরু হোক এই গণতান্ত্রিক পদ্ধতিতে, এই নির্বাচনে। কে কোন দিকে সেটা স্পষ্ট হয়ে যাবে, বামপন্থীদের অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে। তাদের তো উচিতই নয় পানিহাটিতে প্রতিদ্বন্দ্বিতা করা। যদি তিলোত্তমার মা প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রত্যাহার করা উচিত। করতান খুব ভালো ছেলে, ওর উচিত নৈতিক ভাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না, বামপন্থী ভোটারদের বার্তা দেওয়া আপনারা নিজেদের পছন্দ মতো ভোট দিন, এখানে বামপন্থী প্রার্থী হিসাবে আমি আর নেই। পারবেন? বুকের পাটা আছে? একটা গণভোটের চেহারা দিন না পানিহাটিতে তিলোত্তমার জন্য। বামপন্থী বন্ধুদের কাছে আবেদন করছি, যদি করতান থাকেনও নির্বাচনী ময়দানে, বামপন্থী বন্ধুদের, বামপন্থী পরিবারের সদস্যদের কাছে আবেদন করছি, এটা ন্যায় বিচারের প্রশ্ন। তিলোত্তমাকে ন্যায় বিচারের পথে একটু এগিয়ে দিন। দল দেখবেন না, ঝান্ডা দেখবেন না, দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে সরব হন। আমাদের ঘরের মেয়েকে খুন করেছে এরা, এ অপরাধের কোনো ক্ষমা নেই। আইন আইনের মতো চলবে, সওয়াল জবাব হবে, হোক। আপনারা কি বিশ্বাস করেন সঞ্জয় রায় একমাত্র খুনি? আমি তো বিশ্বাস করি না। এত তৎপরতা কেন? ঝাড়গ্রাম থেকে বঙ্গেশ্বরী টানা ফোন করলেন কেন বিনীত গোয়েলকে? কেন আরজি কর হসপিটালে দুর্বৃত্তরা ভাঙচুর করে সব নষ্ট করলো প্রমাণ? এ প্রশ্নের জবাব আপনাদের নিতেই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। দল দেখবেন না, ক্ষুদ্র দলীয় স্বার্থের উঠতে উঠতে হবে। ঝান্ডার রং দেখার দরকার নেই। পানিহাটিতে দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে গণভোট হোক, তাতে শেষ পর্যন্ত তিলোত্তমা মা যদি প্রার্থী হন, সবার উচিত তাকে সমর্থন করা। প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত তাকে সমর্থন করা। এই কন্যাহারা দম্পতির পাশে দাঁড়ানো, অন্তত তিলোত্তমা কিছুটা হলেও ন্যায় বিচার পাবে যদি পানিহাটির বুক থেকে দুর্বৃত্ত রাজের অবসান হয়।